বাট কেউ প্রেজেন্ট না তো। No one is present. কে কে আসছো? কে কে আসছো একটু দেখি। যে আজকে আমি বলেছিলাম যে নার্জিস খান আসছো, তারপরে মোহাম্মদ ইয়ামিন। স্টার্ট করেন। ঠিক আছে ইয়ামিন, ভালো আছো না? ভেরি গুড, স্টার্ট করব। তোমরা আর কই আসুক, কে কে আসছো একটু রেসপন্স করো। দেখা যাচ্ছে কিনা দেখো, বোর্ডটা দেখা যাচ্ছে? বোর্ডটা দেখা যাচ্ছে? মিয়ামিন একটু করো। নার্জাস, আজকে আমি তোমাদের উপরে দেখো, আজকে আমি সমাজটা করাবো। ইয়ামিন দেখা যায়? ওকে, আমি স্টার্ট করছি। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী এবং এইচএসসি যারা ফার্স্ট ইয়ারে আছো স্কলার্স স্কুল অ্যান্ড কলেজে, আশা করি সবাই সাবধানে আছো, ভালো আছো। তোমরা বড় হয়ে গেছো, অবশ্যই বাসার বাইরে বেরোবে না। এখন সময় খারাপ যাচ্ছে, দিন খারাপ যাচ্ছে। আজকে যদিও আমাদের রুটিনের বাইরে একটা বিশেষ অংশ, এটা বেসিক্যালি আমরা যারা এক্সামিনি তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। আর যারা ফার্স্ট ইয়ারে আছো তারা আমি দেখে রাখো, তোমাদের আমি প্রথম থেকেই শুরু করবো, কিন্তু আজকে অনলি সলভ ক্লাস করবো। তারপরে ফার্স্ট ইয়ারে তোমাদের অনেকেরই সমাজটা আমরা করিয়েছি, হয়তো অত ভালোভাবে করানো হয়নি। তো আজকে সমাসের ভিত্তি বা ভিত্তিপ্রস্তর অথবা সমাসের গঠন অথবা সমাস কাকে বলে এসবে যাব না। আমরা 2020 সালে ইম্পর্টেন্ট সমাসগুলো নিয়ে আলোচনা করব এবং সেগুলো করব এবং সেগুলোর লেখার নিয়মটা আমি বলে দিব। তো আর কে আছো? কে কে আছো তোমরা? সেকেন্ড ইয়ারে কেউ আসছো? আনিকা তাসামলিকা আসছো না? ভেরি গুড, ফাহিম আক্তার স্যার। ভোলা লাগছে না? ভোলা। আসিফ উদ্দিন, সাকিব আহমেদ, ঠিক আছে আমি আছি, ঠিক আছে গুড। সাকিব আহমেদ, সাকিফও আছে, সাকিব আহমেদ ইস ওয়াচিং, ঠিক আছে। ইউসুফ আসই, তাই না? ইউসুফ, ভেরি গুড। ইউসুফ সবসময় সব ক্লাসেই অ্যাটেন্ড করে। একটু ভোলা লাগছে। দেখো তো ভোলা লাগছে, দেখা যাচ্ছে কিনা লেখাগুলো? আচ্ছা, একটু পরে ঠিক হয়ে যাবে, দেখো। ওকে, আমরা প্রথম দেখি সমাস কাকে বলে। আমরা স্টার্ট করলাম সমাস কাকে বলে। এগুলো দেখো, সমাস এত আমরা লেন্দি যাব না, আমরা বেসিক জিনিসটা যাব। আর ফার্স্ট ইয়ার যখন আমি স্পেসিফিকভাবে তোমাদের ফার্স্ট ইয়ারে ক্লাসটা নিব, তখন আমি তোমাদের একেবারে বেসিক থেকে শুরু করব। এখন যেহেতু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার উভয় মিলিয়ে দেখছো, আমরা
বেসিক জিনিসটাই তোমাদের চেষ্টা করবো। তো সমাস শব্দের অর্থ দেখো, সমাস সংক্ষেপে দেখো সমাস। সমাস দেখো শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ, সংক্ষেপণ, মিলন আর এক পদীকরণ। এক পদীকরণ তাহলে কি হলো, অনেকগুলো শব্দকে এক জায়গায় লেখার নাম হচ্ছে সমাস। অনেকগুলো পদের এক জায়গায় মিলিত হয়ে একটা শব্দ হয়ে গেলে সেটার নাম সমাস। অনেকগুলো পদ যদি এক জায়গায় মিলিত হয় সেটাও হয়ে যেতে পারে এক পদীকরণ। তাই জিনিসটা আসলে একই দাঁড়ায়। তো বাংলা ভাষায় যেমন সমাস আছে, ইংরেজি ভাষায় কিন্তু সমাস আছে। তোমরা অনেকেই জানো ইংরেজি ভাষায় ফাদার ইন ল, ক্লিয়ার? এই শব্দটা যদি সংক্ষেপণ করি হয় তাহলে হয় ফাদার ইন ল। তাহলে ইংরেজি ভাষা, এটা হচ্ছে ইংরেজি। অনুরূপভাবে বাংলায় কি হয়, অনুরূপভাবে দেখো বাংলায় হয় সিংহ, শুধু একটা দেখো ওকে। আমরা তাহলে এখানে কি হলো, সিংহ চিহ্নিত আসন। দেখো সিংহ যদি হয় এটা হচ্ছে পূর্বপদ, আসন হচ্ছে পরপদ, মাঝখানে হচ্ছে মধ্যপদ। যাই হোক, এগুলো সমসমান পদ, এগুলো আমরা এখন শেখাবো না, আমরা ফার্স্ট ইয়ারে পরে শেখাবো। আগে আমি বেসিক জিনিসটা পড়িয়ে নিই। তাহলে এই তিনটে এক জায়গায় হয়ে গেল সিংহাসন, ঠিক আছে? এই সিংহাসন তাহলে এখানে হলো সংক্ষেপণ। এখন আমরা এই সংক্ষেপণ, মিলন বা একীকরণ হবে সেইগুলো আমরা বেসিক জিনিসটা পড়াবো। ওকে, তাহলে আমি এটা মুছে দিলাম। মুছে দেওয়ার পরে চলে আসো, আমরা যে যে সালগুলো ইম্পর্টেন্ট সেইগুলো পড়াবো। তার আগে প্রথম দেখো দ্বন্দ্ব সমাস। অনেকগুলো দ্বন্দ্ব সমাস বোর্ডে এসছে। দ্বন্দ্ব, দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্ব সমাসের মূল বিষয়বস্তু বা দ্বন্দ্ব সমাস চেনার জন্য বা দ্বন্দ্ব সমাস সৃষ্টি করার জন্য আমাদের কি কি লাগবে দেখো। আমাদের লাগবে সমাহার, সমষ্টি অথবা মিলন। সমাহার, সমষ্টি, মিলন বোঝালে সেটার নাম দ্বন্দ্ব সমাস হবে। আর একটা হচ্ছে দ্বন্দ্ব সমাস উভয় পদ প্রধান। কি হলো? উভয় পদ প্রধান, ঠিক আছে? এই দুটো জিনিস মনে রাখবা। এখন দ্বন্দ্ব সমাসগুলো কোথায় কোথায় পড়েছে সেইগুলো আমরা এক এক করে দেখি। সমাসের তোমরা পরীক্ষায় যেটা করবে, প্রথম লিখবে এইভাবে লিখে সমস্ত, এখানে দেখো সমস্ত পদ, তারপর লিখবে মাঝখানে দেখো ব্যাস বাক্য, তারপর লিখবে সমাসের নাম। ঠিক পরীক্ষায় এইভাবে লিখবে সমাসের নাম, ঠিক আছে? তো এখানে আমরা প্রথম সব দ্বন্দ্বগুলো দেখবো, দ্বন্দ্ব কি কি পড়েছে। প্রথম দ্বন্দ্বটা পড়েছে এখানে দেখো, আমরা এক নাম্বার দ্বন্দ্ব হচ্ছে জনমানব, খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে কি জন মানব এক পড়েছে, অনেক জায়গায় পড়েছে। দুই নাম্বার দেখো পড়েছে হচ্ছে জায়াপতি, জায়া, সরি, দুই নাম্বার পড়েছে দম্পতি, ঠিক আছে? দুই নাম্বার পড়লো কি দম্পতি। তিন নাম্বারে পড়েছে বিভিন্ন বলে, বারবার পড়েছে এই দ্বন্দ্ব সমাসগুলো, এইগুলোই বারবার পড়েছে। তারপরে পড়েছে আরেকটা 7-17, 7-17। তারপর পড়েছে সৈন্য সামন্ত। তাহলে আমরা কি করলাম, এই চারটেই বেশিরভাগই পড়েছে। আমি চারটেই সবচেয়ে বেশি দেখতে পেয়েছি। হ্যাঁ, আমি বিভিন্ন বোর্ড থেকে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করেছি কোনগুলো সবচেয়ে বেশি পড়েছে, সেইগুলো তোমাদেরকে আজকে আমি দেখাবো। আর একটা হচ্ছে কুশীলব, কুশীলব, ঠিক আছে?
আমরা এই কয়টা করব। দেখো প্রথম বলেছি দ্বন্দ্ব সমাস করার জন্য কি করতে হবে, সমাহার সমষ্টি মিলন, এবং এই সমাহার সমষ্টি মিলন এছাড়া আরেকটা জিনিস হচ্ছে সমাহার, সরি এটা ভুল করেছি, এটা আমরা দ্বিঘ সমাসে চলে গেছি। দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পদ প্রধান, এখানে কি আছে দ্বন্দ্ব সমাসের মধ্যে যেটা হবে এবং ও এই তিনটে জিনিসকে সংযোগ করতে হবে, এটাই হচ্ছে দ্বন্দ্ব সমাস। তাহলে কি জনমানব কি হলো, আমরা প্রথম দিলাম জন ও মানব, ঠিক আছে। দুই দেখো, 2 নম্বর দেখো জায়া ও অতি। 3 নম্বর দেখো 7 ও 17। 4 নম্বর দেখো সৈন্য ও সামন্ত। 5 নম্বরে দেখো কুশি ও ন। ওকে, এইগুলোই বারবার আমি দেখেছি ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড সবগুলোই পড়েছে। তাহলে কি হলো, দ্বন্দ্ব সমাসে আমাদের এইগুলো বেসিক্যালি আমরা দেখতে পেয়েছি সব জায়গাতে এই অংশটুকুই পড়েছে। তাহলে আমরা কি দিয়ে করলাম, ম্যাক্সিমামই ও দিয়ে করলাম, কোনো সমস্যা নাই, এবং দিয়ে করলেও সমস্যা হতো না, ঠিক আছে। তাহলে এটা হলো জনমানব। তারপরে হচ্ছে জনমানবের পর আসলো দম্পতি। দম্পতি হচ্ছে জায়া ও পতি, দম্পতি হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, যেটা বলে 7 17, সৈন্য সামন্ত কুশীলব। আরেকটা দেখো, এটাকে আমরা সাধারণত দুটি পদ থাকলে একটা দ্বন্দ্ব সমাসে দুটো পদের কখনো দুটো পদের সংযোগ হলেই সাধারণত হয়, কিন্তু কখনো কখনো দুটো পদের অধিক হতে পারে, সেইগুলোকে বহুপদী দ্বন্দ্ব বলে। আরেকটা দ্বন্দ্ব সমাস আসে যেটার নাম হচ্ছে অলুক দ্বন্দ্ব। আমরা এই দুটো থেকে একটু দেখাবো। হ্যাঁ, তাহলে এটা নর্মাল একটা দ্বন্দ্ব গেল, সাধারণ দ্বন্দ্ব। এই এর ছাড়া এখন আমরা চলে যাব অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব মনে করবা যে আমাদের যে ব্যাস বাক্য আছে পূর্ব পদে বা সমস্ত পদে, আমরা যে ব্যাস বাক্যগুলো আছে এই ব্যাস বাক্যগুলো আসলে কি হবে না, লোপ পাবে না। তো লোপ পাবে না এরকম একটা ব্যাস বাক্য, যেমন আমরা বলি এখান থেকে দিই বই থেকে, যে এখানে চলে আসছে জলে স্থলে, আমরা দিলাম জলে স্থলে। তাহলে কি হলো, এখানে দেখো এখানে এ বিভক্তি আছে, এখানে এ বিভক্তি আছে। এখন দেখো ব্যাস বাক্য যখন আমরা করব জলে ও স্থলে, এখানেও দেখো এই দুটো, এখানেও এ বিভক্তি আছে, এখানেও এ বিভক্তি আছে। তাহলে এটা সমস্ত পদে যে বিভক্তি থাকে সেটা ব্যাস বাক্য করার সময় সেই বিভক্তি লোপ না পেলে সেটার নাম হবে অলুক দ্বন্দ্ব। তাহলে এটার নাম হয়ে যাবে কি, অলুক দ্বন্দ্ব। এরকম আরেকটা দ্বন্দ্ব সমাস আছে, প্রায় পরীক্ষায় আসে, সেটা হচ্ছে তোমরা দেখো রাজায় রাজায়, ঠিক আছে। তাহলে কি হলো, এখানে রাজায় ও রাজায়। এখানে দেখো এখানে অন্তস্থ কি বিভক্তি আছে, অন্তস্থ। এখানে কি বিভক্তি আছে, অন্তস্থ বিভক্তি আছে। এখানে কি আছে দেখো অন্তস্থ, এখানে কি আছে অন্তস্থ। এখানে দেখো সবগুলো সপ্তমী বিভক্তি আছে। তাহলে সপ্তমী বিভক্তি এখানে কি পূর্ব পদে আছে, অথবা আমরা বলা সমস্ত পদে যে বিভক্তিগুলো থাকবে সেই বিভক্তিগুলো যদি আবার ব্যাস বাক্যও থাকে, কোনো রকম লোপ না পেলে সেটার নাম হবে কি, নাম হয় অলুক দ্বন্দ্ব সমাস। এটা দেখো কোনো জায়গায় লোপ হয়নি, এই জন্য অলুক দ্বন্দ্ব সমাস। তাহলে 2 নম্বর দ্বন্দ্ব সমাস গেল। 3 নম্বর দেখো আরেকটা আছে, যেটা সাধারণত দ্বন্দ্ব সমাসের দুটো পদ থাকে। এই দ্বন্দ্ব সমাসের দুটো পদের অধিক থাকলে সেটার নাম হয় বহুপদী দ্বন্দ্ব। এরকম একটা উদাহরণ দেখো, এটাও পরীক্ষায় আসছে, সেটা হচ্ছে আমরা কি বললাম, সাহেব, বিবি, গোলাম। আরেকটা হচ্ছে স্থল, জল, যুদ্ধ। এখন দেখো একটুখানি এখানে দেখো দ্বন্দ্ব সমাসের মাঝখানে যে দাগটা দিয়েছি এটাকে হাইফেন বলা হয়। সাধারণত হাইফেনগুলো সমাসের পদগুলোকে আলাদা আলাদাভাবে দেখার জন্য হাইফেন ব্যবহার করতে হয়। আর এই যদি
দুইয়ের বেশি শব্দ থাকে তাহলে মনে রাখতে হবে এই ও এবং বা আরটা এটা হচ্ছে একেবারে সেকেন্ড স্টেজে হবে, অর্থাৎ প্রথম স্টেজে হবে না। তাহলে কি হবে? এখানে হবে ব্যাসবাক্য সাহেব কমা বিবি ও গোলাম। তাহলে এখানে কি হলো? এই জায়গাটাই হলো। দ্বিতীয় দেখো এখানে কিন্তু কমা হবে, এখানে আর হাইফেনটা হবে না। তাহলে কি হবে? স্থল কমা জল ও যুদ্ধ। আশা করি দ্বন্দ্ব সমাসে যদি কোনো সমাস পড়ে তোমরা এর মধ্যে থেকেই এই অংশের মধ্যেই এটা পাবে, এর বাইরে ইনশাল্লাহ যাবে না। তোমরা অবশ্যই খেয়াল করবে এই কয়টার মধ্যেই পাবে। আগের যে 5টা দিয়েছি এবং বর্তমানে যে 5টা দিয়েছি এর মধ্যেই, এই অংশের মধ্যেই তোমরা পাবে। ক্লিয়ার? ওকে, দ্বন্দ্ব সমাসগুলো চলে গেল। এখন তোমরা যেটা চলে আসবা দ্বিগু সমাস। হ্যাঁ, আমি এটা মুছে দিলাম। এখানে দেখো দ্বিগু সমাস, এর আগে যেটা করেছিলাম আমরা এখন লিখবো দ্বিগু সমাস। আমাদের বেসিকটা কি? দ্বিগু। দ্বিগু সমাসে মনে রাখবা যেটা আমরা লিখেছিলাম আগে ভুল করে, সমাহার, তারপরে সমষ্টি, তারপরে মিলন। এই তিনটে শব্দ থাকলে এবং সংখ্যাবাচক শব্দ থাকলে সেটার নাম হবে দ্বিগু সমাস। এটাও ঠিক এইভাবেই আমরা করতে পারি। আমরা কি করব? এইভাবে যদি আমরা দিই তাহলে ভালো হয়, একটু বড় হয়ে যায় মনে হয়। দ্বিগু সমাস আমরা, এটার নাম কিন্তু সমস্ত পদ। এই সমস্ত পদ যেটা তোমার পরীক্ষায় দেওয়া থাকে সেটার নাম সমস্ত পদ। তোমাকে করতে হবে এটা এবং এটা। তুমি মনে করবা এটা প্রদত্ত শব্দটাই সমস্ত পদ। দ্বিগু শব্দ কয়টা আছে দেখো। দ্বিগু শব্দ, দ্বিগু সমাসের এখানে উদাহরণ আমরা সবগুলো লিখে ফেলবো। দ্বিগু সমাসের উদাহরণ প্রথম দেখো আমরা পেয়েছি ত্রিলোক। তাহলে এগুলো হলো ত্রিলোক। 1 2 শতাব্দী, তারপরে দেখো সহস্রাব্দ, ঠিক আছে, সপ্তাহ, তারপরে খুব মোস্ট কমন চৌরাস্তা, ঠিক আছে। আর কি আছে? চৌরাস্তা, আর আছে নবরত্ন, অনেক জায়গায় পড়েছে নবরত্ন। আর কি পড়েছে? আর তেমনটি আমি দেখতে পেয়েছি, এইগুলোই বারবার ঘুরে ঘুরে আসছে। আমি অনেক বোর্ড খুঁজে দেখেছি, এইগুলোই বারবার। আর একটা আছে আরেকটা হচ্ছে দ্বন্দ্ব দ্বিগু সপ্তডিঙা। এখানে লিখলাম ডিঙা। শব্দগুলো দেখো। ত্রিলোক, প্রথম অংশটা হলো ত্রিলোক। তো এখানে শতাব্দী, সহস্রাব্দ, তারপরে সপ্তাহ, চৌরাস্তা, নবরত্ন, সপ্তডিঙা। যদি দ্বিগু সমাস থেকে প্রশ্ন পড়ে ইনশাল্লাহ এর মধ্যে থেকেই পাবে ত্রিলোক। এখানে দেখো ত্রিলোক হচ্ছে, প্রথমে আমরা ত্রিলোক করছি। ত্রি মানে 3, লোকের কি হলো? 3 লোকের সমাহার গেল। নাম্বার 2 শতাব্দী হচ্ছে শত, এখানে দেখো শত, অব্দ মানে ইয়ার, শত অব্দের সমাহার। তারপরে সহস্রাব্দ দেখো, সহস্র মানে হাজার, সহস্র অব্দ মানে সাল, অব্দের সমাহার। তারপরে সপ্তাহ মানে 7 দিন, সপ্ত মানে 7, তাহলে এখানে 7 দিনেও দিতে পারো, সপ্ত অহ দিতে পারো, সপ্ত অহের সমাহার। তারপরে 4 রাস্তার, এটা কিন্তু সমাহার হবে না, 4 রাস্তার মিলন।
কারণ চারটে রাস্তা, এদিক থেকে একটা রাস্তা এসছে, এদিক থেকে একটা রাস্তা এসছে, ঠিক এরকম এদিক থেকে এই যে এইটা হচ্ছে এই অংশটুকুর নাম হচ্ছে চৌরাস্তা। নবরত্নের মিলন, সপ্তডিঙার, সপ্ত মানে 7, সপ্তডিঙার সমাহার। তাহলে সমষ্টি হলো কি? সমষ্টি হলো শুধু ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু সমষ্টি দিলে ভালো হয়, কারণ 3 ভুজের সমষ্টি এটা দিলে সবচেয়ে ভালো হয়। তাহলে আমরা সাধারণত ঢাকা বোর্ড পড়েছে কয়েকবার, শতাব্দী অনেকবার, রাজশাহী বোর্ড ঢাকা বোর্ড পড়েছে, সহস্রাব্দ ঢাকা বোর্ড অনেকবার পড়েছে, সপ্তাহ সেম, তারপরে চৌরাস্তা, নবরত্ন, সপ্তডিঙা এগুলো বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময় পড়েছে। সুতরাং সবগুলোই মোস্ট ইম্পর্টেন্ট। দ্বিগু সমাস চলে গেল। এখন আমরা দ্বিগু সমাস আর পড়াবো না। দ্বিগু সমাসটা আমরা ভালো করে দেখো, ত্রিলোক মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবার পড়েছে। আমি তোমাদের বলি এই ত্রিলোক সম্ভবত এতবার পড়েছে, দেখো ত্রিলোক পড়েছে যশোর বোর্ড 2009, কুমিল্লা বোর্ড 11, চট্টগ্রাম বোর্ড 2004, সিলেট বোর্ড 2012, সিলেট বোর্ড 2013। ঠিক আছে? তারপরে হচ্ছে আরেকটা জিনিস আমরা শেখাবো, এটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটার নাম হচ্ছে তেপান্তর। ঠিক আছে? তেপান্তর এটা একটু তোমার, এটাও আরেকটু ইম্পর্টেন্ট। তো তেপান্তর 3 প্রান্তরের সমাহার। এটা অন্ততপক্ষে অনেকবার পড়েছে, ঢাকা বোর্ড থেকে শুরু করে অন্তত 8টা থেকে 10টা বোর্ডে পড়েছে। সুতরাং তেপান্তরটা খুব ইম্পর্টেন্ট। কি হলো? ত্রিলোক, শতাব্দী, সহস্রাব্দ, সপ্তাহ, চৌরাস্তা, নবরত্ন, সপ্তডিঙা, তেপান্তর সবগুলো কিন্তু দ্বিগু সমাস। ডান দিকে সবগুলো দ্বিগু সমাস হয়ে যাবে, তোমরা একটু ভালো করে লিখে নাও, সবগুলো দ্বিগু সমাস হয়ে যাবে। হাই স্যার, হ্যালো, আমি রহিমকে, তারপরে মুসলেশ উদ্দিন, অমিয় আসো, আচ্ছা, আরশাদ বিন আনিস আছো, তারপরে সাকিব আছো, তারপরে ঠিক আছে, আর কি আছো? আরশাদ, হ্যাঁ এইগুলো আছো। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এগুলো ভালো করে লিখে নাও, আমি যেগুলো দিচ্ছি এর মধ্যে থেকে কিন্তু পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। আজকে সমাসটা দিলাম, সমাসটা আজকে শেষ হবে না, আরেকটা ক্লাস লাগবে প্রত্যয়টা। আমি তোমাদের বলেছি ব্যাকরণ অংশটা পুরোটাই শেষ করব, ব্যাকরণ অংশটা পুরোটা শেষ করব, ঠিক আছে? ব্যাকরণ অংশটা খুব ভালো করে পড়বা। এই ওই শেডটা আসলে লাইটটা দেখা যাচ্ছে তো, ওই লাইটটা, পিছনের লাইটটা বন্ধ করে দাও। সাজিদ দোহাকি, ওয়ালাইকুম আসসালাম। তারপরে আবতাহি আরেফিন লিখেছ, স্যার একটু আস্তে। ওকে, আস্তেই বলছি, দেখো আমি অনেকক্ষণ লিখে রেখেছি ওখানে, তোমরা তুলে নাও। সাকিব ওকে বলেছ, ঠিক আছে, সব দেখা যাচ্ছে আশা করি। আমি যে জায়গাটা ক্যামেরা দিয়েছি ওই জায়গাটাই কিন্তু তোমাদের লেখাটা আছে, সুতরাং একটু ভালো করে দেখার চেষ্টা করো। এটা থাক, এটা থাক। ওকে, আমরা এখন দ্বিগু সমাস তো হয়ে গেছে, এখন আশা করি এগুলো সবই দ্বিগু সমাস। হ্যাঁ, এগুলো মুছে দিচ্ছি। এখন যে অংশটা পড়াবো সেই অংশটার নাম দেখো, আমরা কর্মধারায় যাওয়ার আগে একটা সমাস যেটা প্রত্যেকটা পরীক্ষায় আসে, সেটা শব্দটা হচ্ছে নিত্য সমাস। তোমরা সবাই জানো, যদিও সমাসটা আমি শেষে করতাম কিন্তু আগেই করতে বাধ্য হচ্ছি, কারণ এখান থেকে প্রচুর সমাস আছে। আমরা আগে যেখানে ইম্পর্টেন্ট সেইগুলো আগে করব, নিত্য সমাস করব, আর হচ্ছে কর্মধারায় আগে ভাগে করব, কারণ নিত্য সমাস এবং কর্মধারায় সমাস থেকে প্রচুর পরীক্ষা আসে। প্রথম দেখো, এটা হচ্ছে নিত্য সমাস। নিত্য সমাসে অ্যাকচুয়ালি নিত্য সমাস দেখো যে আলাদাভাবে ব্যাস বাক্যের প্রয়োজন হয় না, মনে রাখবে, আলাদাভাবে ব্যাস বাক্যের প্রয়োজন হয় না, সাধারণত ব্যাস বাক্য হয়েই থাকে। এই জাতীয় সমাসের নাম হচ্ছে নিত্য সমাস। তবে মূল শব্দে অর্থাৎ বেসিক শব্দে, অথবা আমরা যদি বলি প্রদত্ত শব্দে একটা শব্দ থাকে, সেই শব্দটা হচ্ছে অন্তর। তাহলে প্রদত্ত বা এই সমস্ত পদে সাধারণত অন্তর শব্দটি আগে থাকে, ঠিক আছে? তাহলে কি হলো, এখানে সমস্ত
সমস্ত পদে শব্দের শেষে একটা কি অন্তর শব্দটি থাকলে, সাধারণত অন্তর শব্দটি থাকলে তাহলে সেটা দ্বিগু সমাস হয়। মনে থাকবে, সমস্ত পদে অন্তর শব্দটি থাকবে, তাহলে সেটার নাম হবে দ্বিগু সমাস। কিভাবে হয় দেখো, আমরা এখন এগুলো নাম লিখি, এগুলো মুছে দিলাম, জায়গা তোমাদের ফোকাসের জায়গাটা আমি স্পষ্ট করে দিই, তাহলে তোমাদের তুলতে সুবিধা হবে। তাহলে এখানে আমি আবার লিখি যে এখানে হচ্ছে তোমার সমস্ত পদ, এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন পত্রে থাকে, অর্থাৎ সমস্ত পদ এইভাবে লিখবা, সমস্ত পদ, ঠিক আছে। তারপর লিখবে ঠিক এইভাবে মাঝামাঝি লিখবে ব্যাস বাক্য, আর সবার শেষে লিখবে সমাসের নাম। এইটাই হচ্ছে তোমার আসল। এটা ঠিক এইভাবে করে দিবে, তাহলে তোমার জন্য খুবই সুবিধা হবে এবং এক্সামিনার বুঝতেও সুন্দরভাবে বুঝতে পারবে। এইভাবে করে দিবে। তাহলে সমাসগুলো আমরা এক এক লিখে ফেলি। নিত্য সমাস কয়টা হতে পারে দেখো। প্রথম নিত্য সমাস দেখো, এখানে আমরা অনেকগুলো নিত্য সমাস পাবো। নিত্য সমাস এখানে পাওয়া যাবে। ঠিক আছে। তারপরে কালান্তরের পর দেখো গ্রামান্তর করেছি, কালান্তর করেছি, এরপরে দেশান্তর, আমরা পেলাম। তারপর দেখো লোকান্তর, তারপরে দ্বীপান্তর, ওকে। সাধারণত এইগুলি পরীক্ষায় আসছে, ভালো করে দেখো। অন্তর শব্দ আছে, গৃহান্তর অন্তর শব্দটি আছে, গ্রামান্তর অন্তর শব্দটি আছে, কালান্তর অন্তর শব্দটি আছে, দেশান্তর অন্তর শব্দটি আছে, লোকান্তর অন্তর শব্দটি আছে এবং দ্বীপান্তর অন্তর শব্দটি আছে। দেখো তো সবাই, দেখো এখান থেকে আমরা কিন্তু দেখেছি গৃহান্তর অন্তত পক্ষে 8টা-10টা বোর্ডে আমি দেখেছি, গ্রামান্তর সেম, কালান্তরও 8টা-10টা বোর্ডে পড়েছে, লোকান্তর 8টা-10টা বোর্ডে পড়েছে এবং দ্বীপান্তরও। সুতরাং আমি মনে করি তোমরা যদি এই কটাই ভালো করে স্টাডি করো তাহলে এর মধ্যে থেকেই কিন্তু তোমরা কমন পাবে। আচ্ছা, এখানে অন্তর শব্দ থাকবে, শব্দটি থাকবে। এখানে দেখো অন্তর, গৃহ যোগ অন্তর, গ্রাম যোগ অন্তর, কাল যোগ অন্তর, দেশ যোগ অন্তর, লোক যোগ অন্তর, দ্বীপ যোগ অন্তর, এই অন্তর। সাধারণত কি আমি বললাম, এটার নাম কিন্তু সমস্ত পদ অথবা প্রদত্ত শব্দ। এটা তোমাদের পরীক্ষায় থাকবে, এই জিনিসটাই পরীক্ষায় থাকবে। তোমাকে এটা করতে হবে আর সমাসের নাম লিখতে হবে, একে এক পাবে। এখন তাহলে আমরা শুরু করি। এটা এই যে নিত্য সমাস, ভালো করে দেখো, বাম দিকে লিখেছি নিত্য সমাস, সমাসের নাম। ভালো করে দেখো, সমাসের নামটা আমি এক জায়গায় লিখবো, এই জায়গায় লিখে দিয়েছি। নিত্য সমাস কাকে বলে? সমস্ত পদে। কোনটা সমস্ত পদ? দেখো এটা সমস্ত পদ। কি কি থাকবে? অন্তর শব্দ থাকবে। থাকলে কি হবে? তাহলে সেটা নিত্য সমাস হবে। যেমন এই যে গৃহান্তর, গ্রামান্তর, কালান্তর, দেশান্তর, লোকান্তর, দ্বীপান্তর। ওকে, সহজ। এখন শুধু চেঞ্জ করে নাও। গৃহান্তর
অন্য গৃহ, আর কিছু করতে হবে না। গ্রামান্তর দেখো অন্য গ্রাম, এখানটা কালান্তর অন্য কাল। এরপর দেশান্তর দেখো অন্য দেশ। লোকান্তর দেখো অন্য লোক। দ্বীপান্তর দেখো অন্য দ্বীপ। এখন বুঝতে পেরেছো? ঠিক আছে, অন্য দ্বীপ। এখন সমাসের নাম কি হবে? এক জায়গায় সমাসের নাম হবে। ঠিক আছে, এই সমাসটা কি? নিত্য সমাস। নিত্য সমাস, নিত্য সমাস। ওকে, আশা করি এর ভিত্তিতে একটা কমন পাবেই। তাহলে কি বললাম? দ্বন্দ্ব সমাস থেকে একটা কমন পেলে, এরপরে দ্বিগু সমাসটা একটা কমন পাবে, নিত্য সমাস থেকে একটা কমন। তোমার উত্তর দিতে হবে 5টা, তুমি কিন্তু 3টা মোটামুটি পেয়ে গেলা। এখন আরও দুটোর জন্য তোমাকে আমি এই কর্মধারয় সমাসের মধ্যে থেকে আমি যে সমাসগুলো দেবো, ইনশাল্লাহ এখান থেকে তুমি একটা কমন পাবেই। ঠিক আছে, তোমরা পরীক্ষার্থী অনেক, এত কম আসো, তাহলে কি তোমরা সবাই, আমি ধরেই নিতে পারি যে A+ পেয়ে যাচ্ছ নাকি? সবাইকে, সবার সাথে আমি রেগুলার কথা দিলাম, রেগুলার তোমাদের সব আইটেমগুলো, যেহেতু পরীক্ষা পিছিয়ে যাচ্ছে 8:30টার দিকে, বিশেষ করে আমি নিতে পারবো না সম্ভবত মানডেতে আমার 2টো ক্লাস আছে, এইটা পারবো না। আর রেগুলার আমি তোমাদের বলেই দিই, তারপরে মেসেজ দিব তোমাদের থার্সডে, সানডে, ফ্রাইডে চেষ্টা করব, স্যাটারডেও চেষ্টা করবো, 4 দিন ক্লাস নেওয়ার চেষ্টা করব। তোমাদের টুকটাক যে আইটেমগুলো আছে, আইটেমগুলো আমি শেষ করে দিব। কিন্তু একেবারে কিন্তু তোমরা একটু মনোযোগ হবে, ইনশাল্লাহ এর মধ্যেই কমন পাবা। স্যার উপরের কি লিখেছেন এখন দেখতে পেয়েছো? সাজিদ দোহা, উপরে শব্দটির পরে, হ্যাঁ এখন তো আমি ওটা লিখে দিয়েছি, শব্দটি থাকবে। নিত্য সমাসে সাধারণত সমস্ত পদ চিনো তো? সমস্ত পদ আমি আবার বেসিক জিনিসটা যেতে চাচ্ছি না, কারণ এখানে বেসিক জিনিস দরকার নেই। তোমরা আসলে আগেই পড়েছো যে আসলে সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ, মিলন, এগুলো জানো। আর সমস্ত পদ কি? সমস্ত পদগুলো হচ্ছে ব্যাস বাক্য একত্রিত হয়ে যে মূল শব্দে পরিণত হয়, সেটা সমস্ত পদ। সমস্ত পদে সাধারণত পরীক্ষায় থাকে। আর সমস্ত পদ ভাঙলে যে ইন্ডিভিজুয়ালি শব্দগুলো পাওয়া যায়, এটার নাম ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। আর এর মধ্যে যে শব্দগুলো আছে, যদি একের অধিক শব্দ থাকে আলাদা আলাদা আলাদা, তাহলে সেটার নাম হবে সমস্যমান পদ। সমস্যমান পদের মানে অনেকগুলো সমস্যমান পদ হতে পারে। আর সমাসের নাম তো জানতেই পারবা। তাহলে আমাদের সমস্ত পদটা আসলে বেসিক নয়, সমস্ত পদটা তোমাদের পরীক্ষায় থাকেই, তোমাদের কোশ্চেনের মধ্যেই থাকে। এবং এই সমাসগুলো যারা ভালো করে পড়বা, তারা ইউনিভার্সিটি যখন পরীক্ষা দিবে, বিশেষ করে যারা এটা মানে অ্যাডমিশন টেস্টে আমি যে বানান দেখালাম, যে উচ্চারণ দেখালাম, যে সমাস দেখাচ্ছি, এর মধ্যে থেকে কিন্তু ম্যাক্সিমামই আসে। ঠিক আছে, সুতরাং একটু ভালো করে তেপান্তর, ও তো লিখে দিয়েছি, তেপান্তর দেখো, তেপান্তর 3 প্রান্তরের এই জায়গাটায় কিন্তু, হ্যাঁ এই জায়গাটায় কিন্তু নো, এটা ব্যতিক্রম। হ্যাঁ এটা কিন্তু ব্যতিক্রম কেন? তেপান্তর দেখো, আমি তেপান্তরে কিন্তু তয়েকের কয়াকার দন্ত নয় তয় র, এটা অন্তর শব্দ থাকলে তেপান্তর মানে অন্য প্রান্তর নয়। ক্লিয়ার? তেপান্তর এই তে শব্দের অর্থ হচ্ছে 3, তেপান্তরে অন্য প্রান্তর নয়, কিন্তু এই তে শব্দের অর্থ হচ্ছে 3। তাহলে কি হবে? 3 প্রান্তরের সমাহার। এটা কিন্তু দ্বিগু হবে। হ্যাঁ এটা দ্বিগু সমাস হবে, ভালো করে খেয়াল করো। তেপান্তর মানে তে মানে এখানে 3 কিন্তু, হ্যাঁ সুতরাং এখানে তে মানে কিন্তু অন্য নয়, কিন্তু সবগুলো গৃহ অন্তর, অন্য গৃহ মানে এক গৃহ থেকে আরেক গৃহ হলে গৃহান্তর হয়, গ্রামান্তর অন্য গ্রামে গেলে গ্রামান্তর হয়,
অন্য কালে মানে আরেকটা যুগে গেলে কালান্তর হয়, অন্য দেশে গেলে দেশান্তর। যেমন তোমার এই দেশ থেকে কেউ তাড়িয়ে দিল, তুমি কিন্তু দেশান্তর করতে হয়। লোকান্তর, তুমি লোকের অন্য লোকে মানে অন্য লোক বা তোমার অপরিচিত কোথাও চলে গেলে সেটা কিন্তু লোকান্তর হয়ে যায়। তুমি একটা দ্বীপে আছো, এই দ্বীপে থেকে আরেকটা দ্বীপে চলে গেলে সেই জায়গায় কিন্তু দ্বীপান্তর হয়। কিন্তু তেপান্তর মানে কিন্তু অন্য নয়, তেপান্তর মানে কিন্তু আলাদা নয়, তেপান্তর মানে কিন্তু তে শব্দের অর্থ হচ্ছে তিন। সুতরাং এখানে খেয়াল করতে হবে এটা দ্বিগু সমাস এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা দ্বিগু সমাস। ক্লিয়ার? মানে ভালো প্রশ্ন করেছো। প্রশ্নটা কে করেছে? এর অবশ্যই পুরস্কার দেওয়া উচিত। প্রশ্নটা করেছে হচ্ছে ফাহিম আবরার। ভেরি গুড। তোমার প্রশ্নটা আমি খুব খুশি হয়েছি যে তুমি অবশ্যই স্টাডি করেছো এবং খুব সুন্দর একটা প্রশ্ন করেছো। আরেকটা প্রশ্ন তোমরা করতে পারতে, দেখো সেতার, তোমরা অনেকেই জানো যে সেতার, সেতার আসলে মনে করো দ্বিগু সমাস, এটা কিন্তু দ্বিগু সমাস নয়। সেতার হচ্ছে, এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি হয়। ঠিক আছে, আমরা যখন বহুব্রীহি সমাসে যাব তখন অবশ্যই এটা তোমাদের করাবো। ঠিক আছে? তো আরেকটা জিনিস আমি তোমাদের শেখাবো, এখানে তেপন্ত শিখেছ, আরেকটা জিনিস আমি শেখাবো, সেটা পরীক্ষায় প্রচুর আসে কিন্তু তোমাদের মধ্যে অনেক সময় কনফিউজড হয়ে যাও। এটা কি তোমরা দ্বন্দ্ব সমাস দিবে না এটা তোমরা নিত্য সমাস দিবে? হ্যাঁ, তো এটা তেপন্ত কেটে দিলাম, এটা আমি শিখিয়ে দিই তোমাদের। এটা হচ্ছে শব্দটার নাম হচ্ছে, দেখো একটা হচ্ছে 92। হ্যাঁ, 92, ঠিক আছে। আরেকটা হচ্ছে শব্দটা হচ্ছে আমরা। ভালো করে দেখো, আমরা এই দুটো শব্দ আমরা ক্লাস 10-এ পেয়েছি। দেখো তো মনে আছে কিনা? এই দুটো ক্লাস 10-এ পেয়েছি এবং এই দুটো হচ্ছে অবশ্যই হবে তুমি, আমি ও সে। ঠিক আছে, এখানে দেখো তুমি, আমি, কমা দেবা, ও সে। আরেকটা হচ্ছে আমরা, সরি, এটা হচ্ছে উপরেরটা আমরা, উপরেরটা হচ্ছে আমরা, আর নিচেরটা হচ্ছে 92। এটা 2 এবং 90, 2 এবং 90। এটা কিন্তু দ্বন্দ্ব সমাস দেওয়ার দরকার নেই, এটা কি দিবে? এটা কিন্তু নিত্য সমাস দিতে হবে। হ্যাঁ, নিত্য সমাস দিবে। আর দ্বন্দ্ব সমাস করলে সাধারণত কি হবে? দ্বন্দ্ব সমাস করলে এখানে তুমি, আমিও এবং সে, তুমি, আমি, এটা দ্বন্দ্ব সমাস। এটা অবশ্যই তোমাদের বইয়ে দ্বন্দ্ব এবং নিত্য সমাস দুটোই লেখা আছে। তো ঠিক আছে, যেহেতু বইয়ে লেখা আছে দ্বন্দ্ব এবং নিত্য সমাস, সুতরাং তোমরা দিলে কোনো ভুল হবে না, এটা মার্কস পাবে। ঠিক আছে, নিচেরটা এটা ক্লাস 10-এর বইয়ে আছে, আমি তোমাদের একটু ঝালাই করে দিলাম। ক্লাস 10-এর বইয়ে আছে, একটু ভালো করে চেষ্টা করবে, তাহলে অবশ্যই ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, এইটা তো কমন। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। এখন আমরা চলে যাব অন্য জায়গায়। আমরা নিত্য সমাস আমাদের শেষ। আমি কিন্তু বলেছি এর মধ্যে থেকে পরীক্ষায় তোমরা কমন পাবে। এখন নিত্য সমাস বাদ দিলে কি আসে? আমরা এখন চলে যাব কর্মধারয় সমাসে যাব। কর্মধারয় সমাসে যাওয়ার আগে আমি তোমাদের ছোট্ট একটা জিনিস শেখাবো। কর্মধারয় সমাসে আমরা সবসময় একটু বিভ্রান্তির মধ্যে থাকি। আমরা আসলে বুঝতে পারিনি কর্মধারয় সমাস, যখনই আমরা সংজ্ঞা পড়তে যাই তখনই আমাদের এই বিভ্রান্তিটা হয়ে যায়। সংজ্ঞা যখন পড়তে যাই তখন আমাদের বিভ্রান্তিটা হয়ে যায়। তো প্রথম আমরা কর্মধারয় সমাসের স্পেসিফিক দেখাবো, এরপর কর্মধারয় সমাসে আমাদের কি হবে? মধ্যপদলোপী, উপমান, উপমিত এবং রূপক, এই 4টে কর্মধারয় সমাস তোমাদেরকে আমি দেখাবো, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে। প্রথম দেখো কর্মধারয় সমাস। সাধারণত কর্মধারয় সমাসে তাহলে কি হলো? আমরা বললাম এই সমাসের নাম হচ্ছে কর্মধারয়। কর্মধারয় সমাসে সাধারণত যে, সে, যিনি, তিনি এবং
যেই সেই থাকে, তাই না? তাহলে এটা কিন্তু সাধারণ কর্মধারয় সমাসের মধ্যে এই অংশগুলো থাকে। তাহলে সেই ক্ষেত্রে কি কি হতে পারে? যেমন হচ্ছে, যেমন ভালো করে দেখো, দেখা যাচ্ছে না? যে সে, যিনি তিনি, যেই সেই। ভেরি গুড। তাহলে কি হলো? যে সে, যিনি তিনি, যেই সেই থাকলে সেটা হয়, যেমন আমরা এখানে লিখলাম, আবার সেরকম ভাবে লিখি। আমরা এখানে লিখবো সমস্ত পদ, সমস্ত পদ, এরপরে মাঝখানে লিখবা ব্যাস বাক্য, তারপরে সমাসের নাম, তাই তো? সমাসের নাম। এখন দেখো আমরা এখানেও যে কয়টা পরীক্ষা এসেছে সেই কয়টাই দেওয়ার চেষ্টা করব। কর্মধারয় সমাসের সাধারণত কর্মধারয় সমাসে আমরা পেলাম হচ্ছে গল্প প্রেমিক। 1 নম্বর দেখো, গল্প প্রেমিক 1। এরপরে আছে নবরত্ন, তারপরে আছে জনৈক, তারপরে আছে সাধারণত যেগুলো পড়ছে সেগুলো আমি দিই মহানবী, অনেক পড়েছে মহানবী। হ্যাঁ, তারপরে মহানবীর পরে আমি দেখেছি আর কি কি করেছে, নব পৃথিবী এবং নব যৌবন। নব পৃথিবী আর নব যৌবন, ঠিক আছে? আর দু একটা দেখি পড়ছে কিনা। হ্যাঁ, আরেকটা দেখছি আমরা কাঁচা মিঠা, কাঁচা মিঠা, ঠিক আছে? এইগুলো দেখতে পেয়েছি। কাঁচা মিঠা, মহানবী লিখেছি না? তারপরে হচ্ছে গল্প প্রেমিক, নবরত্ন, জনৈক, মহানবী, নবপৃথিবী, নবযৌবন, কাঁচা মিঠা। তারপরে জজ সাহেবও পড়েছে দু এক জায়গায়, জজ সাহেব, ঠিক আছে? হেডমাস্টার, হেডমাস্টারও কয়েক জায়গায় পড়েছে। হ্যাঁ, এখন দেখো এখানে যে সে, যিনি তিনি সাধারণত ব্যাস বাক্যের মধ্যে পদ থাকে এবং এটা সাধারণত পূর্ব পদ লোপ পায়। যাই হোক, এখানে আমরা করি গল্প প্রেমিক, তাহলে হলো গল্প যে প্রেমিক 1। নব, খুব সহজ, যে রত্ন। 3 নম্বর দেখো জন যে 1। এখানে দেখো মহান যে নবী। এরপর দেখো নব যে পৃথিবী। তারপর দেখো নব যে যৌবন। তারপর দেখো যা কাঁচা তাই মিঠা, অথবা যাই কাঁচা তাই মিঠা বললেও হবে। তারপর দেখো যিনি জজ, তিনি সাহেব। তারপর দেখো ঠিক এইভাবেই যিনি হেড, তিনি মাস্টার। ওকে, এই দেখো করে দিয়েছি। তাহলে এটা কি হলো? সমাসের নাম। তাহলে যদি আমরা এইভাবে দিই তাহলে কি হলো? আলাদা আলাদা ভাবে দেখো, মাঝখানে দাগ দিয়ে দিলাম
তারপরে ওকে, এখন এদিকে কি করলাম, এদিকে আর দরকার নেই, সবগুলোই হচ্ছে কি হবে, সবগুলো মনে রাখবে কি সমাস, কর্মধারায়। জাস্ট কর্মধারায় দিলেই হবে। হ্যাঁ, এটা সাধারণ কর্মধারায় না দিলেও হবে, এখানে শুধু কর্মধারায় শব্দটা লিখলেই হবে। দেখা যায় তাহলে দেখো এখানে আমরা কি করলাম, খুব পড়েছে গল্প প্রেমিক পড়েছে, জনৈক পড়েছে, নবপৃথিবী পড়েছে, কাঁচা মিঠা পড়েছে। এইগুলো প্রত্যেকটা বোর্ডেই আমি দেখেছি যে প্রত্যেকটা বোর্ডে সাধারণত আছে। আমার এই দিকের গুলো তোমার মনে হয় একটু দেখতে পাচ্ছ না, শব্দগুলো দেখে নাও, ঠিক আছে, দেখা যায় এখন। হ্যাঁ, এখান থেকে দেখো গল্প যে প্রেমিক, তাহলে কি হলো, এখানে দেখো এমন যে সে যিনি যিনি থাকলে, গল্প যে প্রেমিক, নব যে যৌবন, জন যে, এটা কমা নাই, এটা আলাদা ভাবে থাকলেই হবে, মহান যে, নব যে, নব যে, তারপরে যা কাঁচা, এখানে দেখো যা কাঁচা, এখানে যিনি, ঠিক আছে। সাধারণত এইগুলো থেকেছে এবং এইগুলোর জন্য আমরা কর্মধারায় সমাস বলি। এবং কর্মধারায় সমাসে নবরত্ন দ্বিগু সমাস না, নব যে রত্ন। আচ্ছা দেখো, কোনো কোনো ক্ষেত্রে নবরত্নের সমাহার, ঠিক আছে, এখানে দেখো নবরত্ন দ্বিগু, এখানে আমি করছি কর্মধারায় সমাস, নব যে রত্ন। কোনো কোনো সমাস এর ক্ষেত্রে দুটো সমাসই হতে পারে, কোনো সমস্যা নাই। যেমন দেখো তোমার ব্যাকরণবিদরা কিন্তু বলেছে, কি বলেছে, দ্বন্দ্ব সমাস থাকবে। দ্বিগু সমাসটা বলেছে দ্বিগু সমাসটা কর্মধারায় যেতে পারে, অর্থাৎ দ্বিগু সমাসটা ব্যাকরণবিদরা বলেছে যে কর্মধারায় সমাসের মধ্যে যদি ফেলে দাও কোনো সমস্যা নাই। অর্থাৎ দ্বিগু সমাস যে শব্দগুলো হয়েছে সেই শব্দগুলো দিয়ে তুমি কর্মধারায়ের ব্যাস বাক্য করতে পারো, কোনো সমস্যা নাই। এই জন্য ব্যাকরণবিদদের মতে কিন্তু সমাস আসলে চার প্রকার। একটা হচ্ছে দ্বন্দ্ব, একটা কর্মধারায়, একটা বহুব্রীহি, আর একটা অব্যয়ীভাব। এইটুকু মনে রাখবে। তো কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখবো যে একটা সমাস দ্বন্দ্বতে করলাম, আবার সেটা কিন্তু আমরা দ্বিগুতে করতে পারি, একটা দ্বিগুতে করলাম সেটা কিন্তু কর্মধারায় হতে পারে। আবার কোনো একটা সমাস আমরা কর্মধারায় করলাম, সেটা কিন্তু ওই তৎপুরুষ সমাস হতে পারে। এ নিয়ে ঘাবড়াবার কিছু নেই, তোমার ব্যাস বাক্য যেটাই মিলবে সেই অনুযায়ী তুমি নাম দিবে। আমরা এখানে যেমন নবরত্ন দিয়েছি, নব যে রত্ন, অথবা নবরত্নের সমাহার, অথবা নবরত্নের মিলন দিতে পারো, সমস্যা নাই। কিন্তু এখানে নবরত্ন হচ্ছে নব যে রত্ন, এই যে এখানে আছে নব মানে নতুন, রত্ন মানে যেটা পার্ল বলা হয় সেটাই। তাহলে এখানে এটা দ্বিগু সমাসও হতে পারে, এবার এটা কর্মধারায় সমাসও হতে পারে, সমস্যা নাই। তো আমরা এখন মূল তোমার কর্মধারায় সমাসে যাব। এখন আমি বলেছি এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখন কর্মধারায় সমাসে দেখো বেশ কিছু জায়গা আছে, যে জায়গাগুলো আমরা একটু শিখে নেব এবং যেগুলো খুবই ইম্পর্টেন্ট। আজকে স্যারের নেট ডিস্টার্ব করছে, তারপরে আচ্ছা একটু চেষ্টা করো, আর বেশিক্ষণ নেই, আমি বেশিক্ষণ পড়াবো না আজকে, আর শুধু কর্মধারায় সমাস একটু বুঝিয়ে দেবো, বোঝানোর পরে আমি ছেড়ে দেবো তোমাদের। হ্যাঁ, আচ্ছা তোমাদের এরপরে আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার একটা ক্লাস নিব একসাথে, যেটা লাল সালের উপরে, তোমরা অবশ্যই থাকবে। আর আমি বলেছিলাম এরপরে আমি বলেছিলাম যে তোমাদের কি জানো, উচ্চারণের উপরে একটা ক্লাস নিব। হ্যাঁ ঠিক আছে, নিব ইনশাল্লাহ। স্যার নবরত্ন তো দুই জায়গায়, হ্যাঁ আমি সেটাতে এতক্ষণ আমি কি বললাম, নবরত্নের ব্যাপারটা কি বললাম, আমি বললাম কোনো সমাস যে অ্যাকচুয়ালি কিন্তু এই আমাদের যে দ্বিগু সমাস আছে না, দ্বিগু সমাস, এই যে দ্বিগু সমাসগুলো সবগুলো কর্মধারায় যেতে পারে। ব্যাকরণবিদরা মনে বলেছে যে সমাস আসলে চার প্রকার, তোমাদের মনে নাই কোন কোন সমাসকে বাদ দিয়েছে? বলছে দ্বিগু সমাস না হলেও হবে, আবার বলেছে কর্মধারায় সমাস না হলেও হবে। তাহলে আমরা কি বললাম, আমাদের সমাসগুলো কি
সরি কর্মধারায় নয়, আমাদের সমাসগুলো কি দ্বিগু সমাস এবং তোমার তৎপুরুষ সমাস, আমরা সবগুলো আবার কর্মধারায়ের মধ্যে যেতে পারি। তাই চিন্তা করার কারণ নেই, কারণ একটা সমাস যেভাবে ব্যাসবাক্য হবে ঠিক তারই মধ্যে যাবে। সুতরাং এই নিয়ে চিন্তা করার দরকার নেই যে এই সমাসটা স্যার আমি দ্বিগুতে দিব না তোমার কি যেন কর্মধারায় দিব। ব্যাসবাক্য অনুযায়ী যেমন তুমি এখানে করেছো যে সে যিনি তিনি আছেন নব যে রত্ন, সুতরাং এটা তুমি অবশ্যই কর্মধারায়ের মধ্যেই দিয়ে দাও, যেহেতু তুমি এটা ব্যাসবাক্য যে দিয়ে করেছো। আর যদি তুমি যে না থাকতো তাহলে এই জায়গায় যদি সমাহার সমষ্টি মিলন দিয়ে করতে তাহলে অবশ্যই সেটা দ্বিগু সমাস হয়ে যেত। ওকে, এখন আমরা চলে যাব কর্মধারায় সমাসের এই স্পেসিফিক কয়েকটা কর্মধারা। এটাকে সাধারণ কর্মধারায় আমরা বলতে পারি। এখন দেখো আমরা আমাদের মধ্যে যেটা বিভ্রান্ত হয়, খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশন হয়, আমরা আসলে খুব জটিলতার মধ্যে পড়ে যাই, সেটা কর্মধারায় সমাসের মধ্যে। ঠিক আছে, ভালো করে দেখো, আমি একটা ফরম্যাট লিখে দিচ্ছি, কর্মধারায়। কর্মধারায় একদম সহজ ফরম্যাট। হ্যাঁ, কিছু কিছু জায়গা আছে এটা এত রুলস মুখস্থ করলে আর কিছুই বুঝতে পারবো না, রুলস দরকার নেই, তুমি এই ফরম্যাটটা মনে রাখবে। প্রথমেই দেখো তিনটে, আমরা তো অ্যাকচুয়ালি পাঁচটা, কিন্তু আমি তিনটে দেখাবো। হ্যাঁ, এক নাম্বার দেখাবো, এই পর্যন্ত দেখো। এক নাম্বার হচ্ছে উপমিত, ঠিক কি বললাম, উপমিত বা উপমান, উপমানটা আগে দেখায়, উপমান কর্মধারায়। দুই নাম্বার মনে রাখবা উপমান, এটা হচ্ছে উপমান, উপমিত দাও, উপমিত কর্মধারায়। আর তিন নাম্বার দাও রূপক। ঠিক আছে, এই তিনটে থেকে কিন্তু পরীক্ষায় আসে, উপমান, উপমিত এবং রূপক। তোমরা যদি বইয়ের সংজ্ঞা পড়ো তাহলে জীবনেও তোমাদের এটা মানে খুব জটিল হবে, মানে বুঝতে অনেক কষ্ট হয়ে যায় বইয়ের সংজ্ঞাটা, এই জন্য সহজ করে নাও। উপমান কি দেখো, আমার হিসাব মতো চলবে। উপমান হচ্ছে প্রত্যক্ষ বস্তু, মনে রাখবে এখানে কি প্রত্যক্ষ, প্রত্যক্ষ প্লাস ন্যায় প্লাস পরোক্ষ। ঠিক আছে, এবং এর সাথে কি হবে, এর সাথে থাকবে সাধারণ গুণ উল্লেখ, সাধারণ গুণ উল্লেখ থাকবে, অর্থাৎ সেখানে থাকবে। ঠিক আছে, উপমিত দেখো, উপমিত এটা দেখো, প্রত্যক্ষ আগে এটা লিখে নেই, প্রত্যক্ষ যোগ মাঝখানে থাকবে প্রত্যক্ষ আর শেষে থাকবে ন্যায়, আর এখানে সাধারণ গুণ উল্লেখ থাকবে না। কি হলো, সাধারণ গুণ উল্লেখ নেই, আর এখানে বলেছি উল্লেখ থাকবে। এখন দেখো এই দুটো আগে করে নাও, এই দুটো করলে কি হয়, এখন আমরা কিছু সংজ্ঞা বা কিছু ইয়ে করে দিই, ছোট ছোট করে লিখলে পারবে কিনা আমরা এই অনুযায়ী করব কিছু জায়গা। যেমন উপমানগুলো আগে আমরা বেছে নিই। এখানে দেখো উপমান শব্দটা হচ্ছে, প্রথম দেখো এক নম্বর পেজ উপমান, এটা হচ্ছে কুসুম কোমল। এখানে দেখো কুসুম কোমল। নাম্বার 2 দেখো কাজল কালো। ঠিক আছে, কাজল কালো। তারপরে দেখো আছে মিশ কালো।
মিশ কালো দাও, এটাও কাট দিলে ভালো হয়। তারপরে হচ্ছে তুষার শুভ্র, তুষার শুভ্র। তারপর দেখো তুষার শীতল, ঠিক আছে। তারপর দেখো তুষার শীতল, তুষার শুভ্র, আর কি হয়, এইগুলো সাধারণত পড়েছে। এখন দেখো আমরা শব্দগুলো একটু আলাদা করে দেখি। আমি যদি এর সাথে এই শব্দগুলো লিখি কিন্তু জায়গা হবে না, এই জন্য আমি লিখতে চাচ্ছি না। আগে আমি শব্দগুলো কারেকশন করে দিই। এখন কি ডিস্টার্ব করে? ইম্পর্টেন্ট গদ্য এর পদ্যগুলো, আচ্ছা এটা দিব, এটা দিব। আচ্ছা ঠিক আছে, এই নেটে ডিস্টার্ব হচ্ছে কি দেখো তো, তোমরা দেখতে পাচ্ছ? অমিও দেখো তো ভালো করে, একটু দেখো তো নেট আপনারটা ডিস্টার্ব নাকি আমারটা? আশা তোমারটা? আমার তো নেট ডিস্টার্ব নয়, আমারটা খুব ভালোভাবে চলছে। মধ্যপদলিপি কর্মধারা, হ্যাঁ এটা পরে বলবো, মধ্যপদলিপি পরে বলবো, আগে এই দুটো শেখো, এই তিনটে শিখো এরপরে। ইয়েস স্যার, ইয়েস স্যার, কি ইয়েস স্যার? পারতেছি স্যার, আচ্ছা গুড। মধ্যপদলিপি কর্মধারা এটা পরে দাও। এখন নেটটা ডিস্টার্ব দিচ্ছে কিনা বলো। ওকে, এখন দেখো, এখানে দেখো কুসুম কোমল, কাজল কালো, মিশ কালো, তুষার শুভ্র, তুষার শীতল, ক্লিয়ার? এখন শব্দ দেখো, আমি বলেছি প্রত্যক্ষ। প্রত্যক্ষ জিনিসটা কি তোমরা জানো? প্রত্যক্ষ জিনিস যেমন এটা একটা প্রত্যক্ষ, যে জিনিসটা বল প্রয়োগ করলে রিটার্ন করতে পারে, যে জিনিসটা জায়গা দখল করে, যে জিনিসটা বস্তুর আকারে দেখা যায়, সেই জিনিস হচ্ছে প্রত্যক্ষ। আর যে জিনিসটা দেখা যায় না সেটা হচ্ছে পরোক্ষ। যেমন ধরো বরফ, তুমি বাইরে থেকে কোনো কাপড় দিয়ে ঢাকা থাকলেও তুমি দেখলে এটা একটা বস্তু আছে, কিন্তু ওই বস্তুটা ঠান্ডা না গরম এটা তুমি জানো না, এইটার নাম হচ্ছে পরোক্ষ। যেমন তোমার সামনে একটা দেয়াল আছে, দেয়ালের রংটা তুমি চোখ বন্ধ করে কখনোই বলতে পারবে না এটা কি, এটা সাদা না লাল না কালো, সুতরাং এগুলো হচ্ছে পরোক্ষ বস্তু। তো উপমান কর্মধারায় সমাস করতে হলে একটা প্রত্যক্ষ লাগবে, একটা পরোক্ষ লাগবে, ঠিক আছে। এখন প্রত্যক্ষ কোনটা দেখো, কুসুম দেখা যায় কিন্তু কোমলটা দেখা যায় না, কাজল দেখা যায় কিন্তু কালোটা দেখা যায় না, মানে বল প্রয়োগ করা যায় না, অনুভবের বিষয়। এরপর দেখো মিশ, ওরকম একটা ফলের নাম। তারপরে তুষার হচ্ছে বরফের নাম, তুষার হচ্ছে বরফের নাম। এখন আমরা কি করব, এই অনুযায়ী করো। কি হলো, আমি করলাম কুসুমের ন্যায় কোমল, সবাই লেখো। কি হলো, কুসুমের ন্যায় কোমল। কি হলো, দেখো কোমল করলাম, ইম্পর্টেন্ট। এরপর দেখো কাজলের ন্যায় কালো। তারপর দেখো মিশের ন্যায়, মিশের ন্যায় সেম কালো। তারপর দেখো তুষারের ন্যায়, তুষারের ন্যায় শুভ্র। এরপরে দেখো তুষারের ন্যায়, তুষারের ন্যায় শীতল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমার উপমান কর্মধারায়। আমরা এখন দেখো এখানে বলেছি সাধারণ গুণ। সাধারণ গুণ কোনটা? এখানে কোমলতা সাধারণ গুণ, দ্বিতীয়টাই কালো সাধারণ গুণ, তৃতীয়টাই কালো সাধারণ গুণ, চতুর্থটাই শুভ্রতা সাধারণ গুণ, তারপরেরটাই শীতলতা সাধারণ গুণ। দেখো প্রত্যেকটাই সাধারণ গুণের উল্লেখ আছে, তাহলে এটার নাম হবে উপমান কর্মধারায় সমাস। এখন আমরা চলে যাব উপমিত কর্মধারায় সমাসে, তাহলে দেখবা আরও ক্লিয়ার হবা। তাহলে উপমান কর্মধারায় সমাসে কি দেখলে, একটা প্রত্যক্ষ একটা পরোক্ষ, অর্থাৎ এই অংশটা, এই অংশটা, এখানে প্রত্যেকটা অংশ ভাগ করা যায়। হ্যাঁ, এখানে কি হলো, প্রত্যেকটা অংশ দুটো অংশে ভাগ করা যায়, এই দুটো অংশে প্রত্যেকটা হচ্ছে প্রত্যক্ষ। হ্যাঁ, এগুলো সবই প্রত্যক্ষ। আর এই অংশটা কোমলতা, এটা হচ্ছে পরোক্ষ।
এই যে কালো এটা পরোক্ষ, এই যে কালো এটা পরোক্ষ, এই যে শুভ্রতা এটা পরোক্ষ, এই যে শীতলতা এটা পরোক্ষ। ক্লিয়ার? তাহলে যদি এরকম বোঝো তাহলে কিন্তু তোমরা কমন পাবে, এবং এর মধ্যে থেকে ইনশাল্লাহ কমন পাবে, এর মধ্যে থেকেই ইম্পর্টেন্ট জিনিসটা খুঁজে বের করতে পারবে। শুধু এই সূত্রটা মনে রাখবে। ওকে, আমি মুছে দিচ্ছি। আমি এখন চলে যাব উপমিত, উপমান হয়ে গেল, উপমিতেই চলে গেলাম। হ্যাঁ, কি লিখেছ? আপ্তাহি লিখেছ? না স্যার। ঠিক আছে, গুড। নাও ইটস ফাইন স্যার। ওকে, কে লিখছো? আরশাদ লিখেছ? গুড, থ্যাংক ইউ। ইউসুফ লিখেছ? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। জি স্যার। ওকে, তোমরা কেউ কেউ গদ্য পদ্য তোমরা ইম্পর্টেন্ট চেয়েছো, অবশ্যই সামনের ক্লাসে আগামীকালকেও আমি একটা ক্লাস দেখি, সানডে তো, আগামীকালকেও তোমাদের একটা ক্লাস নিব। আগামীকালকে আসলে তোমাদের গদ্য পদ্যগুলো কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেওয়ার পরে আমি তোমাদের বাকি অংশটা, সমাসের বাকি অংশটা শেখাবো, অথবা তোমাদের প্রত্যয়টা, একই সাথে প্রত্যয় আসে, প্রত্যয় বেশি শেখাবো না, আমি মাত্র 30টা প্রত্যয় তোমাদের করে দিব। এই 30টার মধ্যে ইম্পর্টেন্ট পাবা কিছু কিছু। হ্যাঁ, এখন চলে আসো, আমরা এটা মুছে ফেললাম, উপমিত মুছে ফেললাম। হ্যাঁ, উপমিতের পরে দেখো আমি বলেছি এই উপমান মুছে ফেললাম, উপমানের পরে দেখো উপমিত। উপমিত কিন্তু আমাদের এই অংশটা থাকবে। এখন উপমিত কিছু উদাহরণ আমরা একটু দিই। এখন উপমিতের 1 নম্বর উদাহরণ দেখো, তোমার হতে পারে দেখো ফুলকুমারী। হ্যাঁ, কি হলো? আমি বললাম ফুল কুমারী এক। তারপরে কি আছে? যেগুলো পড়েছে আমি সাধারণত এইগুলো দেওয়ার চেষ্টা করছি, খামাখা তোমাদের বেশি দিয়ে কে মানে নষ্ট করবো না। যেগুলো বারবার পড়েছে দেখো, ফুল উপমিত, আর বই আর বই, উপমিত উপমিত। হ্যাঁ, এইটা দেখো মুখচন্দ্র, মুখচন্দ্র। তারপরে পুরুষ সিংহ, এটা মোস্ট ইম্পর্টেন্ট, সবাই লেখে, মানে সবাই এটা আগেই সবাই দিয়ে দেয়। তারপরে 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 আর দেখছি না, আর তেমনটা আসে নাই। এইগুলো সাধারণত এসে এই 3টে, ফুলকুমারী, মুখচন্দ্র এবং পুরুষ সিংহ। ওকে, তাহলে কি হলো? ফুলকুমারীর ন্যায়, দেখো শেষে চলে গেছে ন্যায়, তাহলে ফুল এবং কুমারী দুটি প্রত্যক্ষ, মুখ চন্দ্র দুটি প্রত্যক্ষ, পুরুষ সিংহ দুটি প্রত্যক্ষ। ক্লিয়ার হয়েছে? এবং এখানে দেখো লেখা নেই মুখ চন্দ্রের ন্যায়, কি লেখা নেই, ফুল কুমারীর ন্যায় কি লেখা নেই, অর্থাৎ সাধারণ গুণের উল্লেখ নেই। আবার পুরুষ সিংহের ন্যায় কি সবল না দুর্বল লেখা নেই। সুতরাং এই জায়গাটা সাধারণ গুণের উল্লেখ নাই। তো যেহেতু সাধারণ গুণের উল্লেখ নাই সেহেতু এটা হবে উপমিত। আর প্রথম কন্ডিশন হচ্ছে দেখো প্রত্যক্ষ এবং প্রত্যক্ষ প্লাস ন্যায়, ওই সংজ্ঞাটা দেখো, গঠনটা দেখো। তাহলে ফুল একটা সদৃশ্য বস্তু অথবা দেখা যায় এবং একটা বস্তু, কুমারীও সেম, মুখ তাই, চন্দ্র তাই, পুরুষ তাই, সিংহ তাই, এবং এগুলো সবই জায়গা দখল করে, বল প্রয়োগ করা যায়। সুতরাং এগুলো সবই বস্তু, এবং একটাও তোমার অপ্রত্যক্ষ নয় বা পরোক্ষ বস্তু নয়, প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন দেখো, আমাদের নেই কথাটা সাধারণত শেষে যাচ্ছে। আর থার্ড কোশ্চেন দেখো, আচ্ছা লাল শালুটা আমি লাল শালু করান স্যার। ওকে, লাল শালু আমি বলে করিয়ে দিব এবং কিছু প্রশ্ন তোমাদের দিয়ে দিব। লাল শালু তো ইনশাল্লাহ আমার নেক্সট ক্লাসে মনে থাকবে। দেখি আমি কালকে সিদ্ধান্ত নিব, আমি অ্যাডভান্স তোমাদের জানিয়ে দেব যে কোন অংশটা পড়াবো। ওকে, আমি খুব তাড়াতাড়ি শেষ করবো এটা। এরপরে চলে আসো, হ্যাঁ দেখা যাচ্ছে আশা করি। তাহলে কি হলো এখানে, এগুলো লিখে নাও, দেখি আর কোনো শব্দ আমরা পাই কিনা। উপমিত উপমিত, আর দু একটা শব্দ পেলে ভালো হতো। আপনার এগুলোই পড়ছে, বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতে পেয়েছি এই অংশগুলোই পড়েছে। হ্যাঁ, তাহলে এটা দেখো, আমরা এটা করে ফেলি। কুমারী
একটু বাঁকা করে করলাম, ফুলের ন্যায়। 1 নাম্বার, 2 নাম্বার, এখানে একটু চেঞ্জ হয়ে যাবে, মুখ চন্দ্রের ন্যায়। চন্দ্র মুখের ন্যায় কেউ কেউ করে থাকে, সমস্যা নাই। পুরুষ সিংহের ন্যায় অথবা সিংহ পুরুষের ন্যায়, দুটো রাইট। এখানে কি হলো, পুরুষ সিংহের ন্যায়। ক্লিয়ার? এই 3টে থেকে সাধারণত পরীক্ষায় আসছে। হ্যাঁ, এগুলো ভালো করে দেখবে। আর দেখি না আমি, ঠিক আছে, এইগুলো ইম্পর্টেন্ট। তাহলে এইগুলো দেখো, আমরা দেখলাম উপমিত কর্মধারায় সরে হয়ে গেল। এখন আমাদের কিছু রূপক কর্মধারায় দিব। রূপক কর্মধারায় সমাসটা হচ্ছে পরবর্তীতে আমরা বাকি অংশ এবং রূপক কর্মধারায় সমাসটা শেষ করব। আগামীকালকেই সম্ভবত শেষ করব। আর এর পরের ক্লাসটায় আমরা চেষ্টা করব লাল শালুটা নিয়ে কথা বলার জন্য। বাকি অংশটা আমরা শেষ করব। বাহুলতা, বাহুলতার মধ্যে পড়ে, বাহুলতার ন্যায়। দেখো, বাহুয়ান এবং লতা দুটোই কিন্তু প্রত্যক্ষ বস্তু, সুতরাং উপমিত হবে। নাটক লাগবে স্যার। আচ্ছা, আগে লাল শালুটা পড়াইনি, তারপরে তোমাদের নাটকটা পড়াবো। কিন্তু তোমরা এত কম উপস্থিতি হলে লাভ হচ্ছে না তো। তোমরা সবার সাথে আলোচনা করো, তোমরা তো ক্যান্ডিডেট অনেক। আমি যেগুলো দিচ্ছি এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সবার সাথে কালকের মধ্যে আলোচনা করবো। আমি কালকে 8:30 ঠিক একই সময়ে ক্লাস দিব, ঠিক আছে? সম্ভবত কালকে ক্লাসটা এই সমাসেরই অথবা সমাস এবং তোমার প্রত্যয়টা শেষ করব। তারপরের ক্লাসে আমি লাল শালু নিব। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তো আমরা আজকে আর কন্টিনিউ করছি না। আজকে আমরা এই পর্যন্তই রাখছি, কারণ রাত বেশি 9:30 বেজে গেছে। তোমরা পড়াশোনার মধ্যে থাকো, তোমরা সবাই ভালো থাকো, তোমরা বাসার মধ্যেই থাকো, যতটুকু পারো স্টাডির মধ্যে থাকো এবং শরীরের প্রতি যত্ন নিও। আমার জন্য দোয়া করো, আমার পরিবারের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, ভালো থাকবে।